উৎসবমুখর পরিবেশ মির্জাবাড়িতে। সবার মুখে লেগে আছে মিষ্টি হাসি। বাড়িতে নতুন সদস্যের আগমনী বার্তায় মেতে উঠেছে সবাই। মিজান সাহেবকে রেখে কি করবেন দিশা পাচ্ছেন না। খবরটা শুনে মিষ্টি আনতে চলে গেছেন। বাড়িতে মিষ্টি থাকা সত্ত্বেও উৎসাহ নিজেও খুব খুশি। অবশেষে মির্জাবাড়িতে নতুন সদস্যের আগমন হতে চলেছে। রিনিকে ঘিরে রেখেছে সবাই। মেয়েটার মুখে লাজুক হাসি লেগে আছে। এক কোণে দাঁড়িয়ে আছে মাহিন, দাঁত দিয়ে নখ কাটছে। বেচারা এতক্ষণে টেনশনে ছিল, এখন বাবা হওয়ার সুখবর শুনে কি রিয়াকশন দেওয়া যায় সেটাই ভুলে বসে আছে। উৎসাহ বসে বসে রিনিকে খোঁচাচ্ছে। ব্যস্ত বলল, আপু, পুস্কুকে কিন্তু সারাদিন আমি রাখবো, তোমার কাছে একটুও দিব না। আমি তো ওর ছোট আম্মু, তাই ও আমার কাছেই রাখবো। তুমি জাস্ট খাওয়ানোর সময় খাইয়ে দিবে, বাকিটা সময় ও আমার কাছেই থাকবে। ঠিক আছে, রাখিস। উৎসার আরও কত শত কল্পনা। পুচকু আসলে এই করবে সেই করবে, সারাদিন ও রাখবে। আরও যত বাচ্চামো কথাবার্তা। রিনি বসে বসে উৎসার পাগলামো দেখছে। উৎসার কাণ্ড দেখে মনে হচ্ছে রিনির না ওর পুচকু আসবে। মেয়েটার ভাবনা শেষ নেই। মেয়েটা যখন থেকে শুনেছে ও প্রেগনেন্ট সেই থেকেই বক বক করেই চলেছে। এতে রিনির একটু বিরক্ত আসছে না, উল্টো মুগ্ধ চোখে উৎসাকে দেখছে। উৎসার মাঝে আনন্দ, উৎসার শেষ নেই। এই তো বিকেলের ঘটনা। বিকেলের দিকে উৎসাহ আর রিনি দুজন মিলে গল্পগুজব করতে করতে বিকেলের নাস্তা বানাচ্ছিল। সালায়া বেগমকে ছুটি দিয়ে ওরাই আজ নাস্তা বানানোর দায়িত্ব নিয়েছে। এতদিন উৎসার পরীক্ষা থাকায় বইয়ের মাছ থেকে মেয়েরা বকে মুখ তুলতে দেয়নি। সারাদিন ধমকে ধমকে পড়িয়ে বসিয়ে রেখেছে। মেয়েরা পারে না, উৎসাকে পড়াশোনা নামক পুকুরে চুবিয়ে রাখে। পড়া চোর উৎসাকে সারাদিন টেবিলে বসিয়ে রেখেছিল। পড়তে পড়তে হাঁপিয়ে গিয়েছে মেয়েটা। উৎসাহ একদিন মুখ ফুসকে বলেই ফেলেছিল, আপনাকে বিয়ে করার চেয়ে একটা টিচারকে বিয়ে করলে ভালো হতো। সে অন্তত আপনার মতন অত্যাচার করে সারাদিন পড়তে বসাতো না, জল্লাদ একটা। শেষের কথাটা অবশ্য মিনমিন করেই বলেছিল। না হয় মেহরাব শুনলে ওর খবর ছিল। মেহরাবের গম্ভীর কণ্ঠে জবাব, বেশি কথা না বলে চুপচাপ পড়ো, না হলে আজ রাত 2টোর আগে টেবিল থেকে উঠতে পারবে না। উৎসাহ চুপ মেরে গেল। এটা আদৌ তো ওর বর তো, নাকি আস্ত বর্বর। উৎসাহ কথা না বাড়িয়ে পড়তে বসে যায়। পরীক্ষা শেষ হতেই হাঁপ ছাড়ে বাঁচেছে বেচারি। রিনি উৎসাহ দুজন নাস্তা বানাচ্ছিল। হুট করে রিনির মাথা ঘুরতে শুরু করে। পাশ থেকে ক্যাবিনেট ধরে নিজেকে ভারসাম্য বজায় রাখে। উৎসাহ রিনির অস্বাভাবিক আচরণের সাথে সাথে ওকে ধরে ফেলল। আপু, কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? বলিস না, কয়েকদিন যাবৎ কেমন মাথা ঘোরাচ্ছে, শরীরটাও ভালো লাগছে না। উৎসাহ রিনিকে নিয়ে সোফায় বসলো। ঝটপট এক গ্লাস পানি নিয়ে দেয়। রিনি ঢকঢক করে পানিটা শেষ করে বলল, আমি ঠিক আছি, চল নাস্তা বানানো শেষ করি, ওরা অফিস থেকে ফিরে আসবে। তুমি রুমে যাও, আমি করে নিচ্ছি। তুই একা পারবি না, আমি হেল্প করি, চল। উৎসাহ কাটকাট কণ্ঠে জবাব দিল, তোমাকে যেটা বলেছি সেটাই করো। রেস্ট নাও তুমি, আমি যাচ্ছি। উৎসাহ নাস্তা বানাতে চলে গেল। নাস্তা বানিয়ে টেবিলে রেখে ছুটে গেল রিনির ঘরে। মেয়েটা দুপুরে কিচ্ছু খায়নি। খায়নি বলতে খেতে পারেনি, যেটুকু খেয়েছে সবটাই বমি করে ফেলেছে। উৎসাহ রিনির রুমে ঢুকে আশেপাশে রিনিকে পেল না। কানে আওয়াজ এলো ওয়াশরুমের। রিনি মনে হয় ওয়াশরুমে গিয়েছে। উৎসাহ নাস্তার প্লেটটা টেবিলের ওপর রেখে বিছানায় বসলো। মিনিট দুয়ের মাথায় বেরিয়ে এলো রিনি। মুখ কেমন ফ্যাকাশে হয়ে গেছে, শরীর যেন চলছেই না। উৎসাহ বিচলিত হলো, রিনিকে ধরে বিছানায় শুইয়ে দিল। মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপু, বেশি খারাপ লাগছে? রিনি দুর্বল কণ্ঠ। বমি করতে করতে অবস্থা খারাপ। উৎসাহ পাশে রাখা নাস্তার প্লেট রিনির দিকে বাড়িয়ে দিয়ে বলল, একটু খেয়ে নাও, দেখো ভালো লাগবে। রিনি ক্ষীণ কণ্ঠে বলল, কিছু খাবো না রে, বমি করতে করতে জান যাচ্ছে আমার, খেলে আরও বমি আসবে। উৎসাহ তাও জোর করে কিছুটা খাইয়ে দিল। মিনিট দশেকের মাঝে মেহেরাবরা বাড়িতে ঢুকে। মাহিন বইয়ের এই অবস্থা দেখে সাথে সাথে ডক্টরকে কল করে। যদিও ও চেয়েছিল হসপিটালে যেতে, চেক আপ করাবে বলে, কিন্তু রিনির অবস্থা খারাপ দেখে বাসায় ডক্টরকে আসতে বললে। রিনির রুমে ভিড় জমেছে। উৎসাহ, মেহেরাব, সালেয়া বেগম, মিনহাজ সাহেব, মাহিন সবাই রুমের অবস্থান করছে। ডক্টর রিনিকে দেখছে। চেক আপ করে হেসে হলে মুচকি হেসে মিনহাজ সাহেবকে বলল, মিজান সাহেব, মিষ্টি আনুন, আপনাদের বাড়িতে নতুন মেহমান আসছে। কথাটার মানে উৎসাহ বুঝতে পারল না।
ওর ছোট মাথা কথাটার অর্থ বুঝতে অপারগ। মেয়েটা অসুস্থ আর ডক্টর কেনার রসিকতা করছে, বলছে মেহমান আসবে। এদিকে আপুর অবস্থা খারাপ আর আপনি মজা করছেন ডাক্তার আঙ্কেল। আপনি আগে আপুকে দেখুন, আপুর কি হয়েছে, খেতে পারছে না কেন, সাথে মাথাও ঘোরাচ্ছে। আপনি আগে আপুকে মেডিসিন দিন। উৎসার কথা শুনে সবাই ওর দিকে তাকালো। হুট করে সবাইকে এভাবে নিচের দিকে তাকাতে দেখে উৎসা অস্বস্তিতে পড়লো। ও কি এমন বলল যে সবাই এভাবে ওর দিকে তাকাচ্ছে? ও তো ভুল কিছু বলেনি। তিনি অসুস্থ, ওকে না দেখে ডক্টর মজা করছে সেটাই তো বলেছে। ডক্টর বলল, তোমার আপু প্রেগনেন্ট, তাই জন্য এই সমস্যা হচ্ছে। এই সময় প্রায় মেয়েদের বমি হয়, মাথা ঘুরায়। এতে চিন্তার কিছু নেই, আর ওষুধেরও প্রয়োজন নেই। প্রথম কয়েক মাস এমন যাবে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি ওকে স্যালাইন দিয়ে যাচ্ছি। স্যালাইন দিলে শরীরের দুর্বলতা অনেকটাই কমবে। উৎসা এতক্ষণে বুঝলো আসল ঘটনা। বলল, ও আচ্ছা, আমি ভেবেছি আপনি মজা করছেন। সবাই একসাথে হেসে দিল। উৎসাকে বেশ লজ্জা পেল। কেন যে মুখ ফুসকে জিজ্ঞাসা করতে গিয়েছিল, ইচ্ছে করছে নিজের মাথায় নিজে বাড়ি দিতে। উৎসব মুখর পরিবেশ তৈরি হলো মির্জা বাড়ি জুড়ে। রিনির বাবার বাড়িতে জানানো হলো তারা তাদের মেয়েকে দেখতে চেয়ে এলেন। বাড়িতে উৎসব মুখর পরিবেশ, এত মানুষ। উৎসাহ সালেহা বেগম মিলে তাদের আপ্যায়নের ব্যবস্থা করতে গেল। মেয়েরাব সেই কখন থেকে বউকে খুঁজছে, মেয়েটা এখনো রুমে আসার নামই নিচ্ছে না। মেয়েটা কি ভুলে গেছে মেয়েরাব অফিস থেকে এসে ওকে না দেখলে শান্তি পায় না, নাকি মেয়েরাব যে এসেছে সেটা ওর চোখে পড়েনি? মেয়েরাবের অভিমান হলো, আসুক উৎসাহ, তারপর দেখাবো মজা। সকল কাজ শেষ করে রাত 11:30 নাগাদ রুমে ঢুকলো উৎসাহ। রিনির বাড়ির সবাই 10টা নাগাদ গিয়েছে। সবাই যেতে সব গোছগাছ করে আসতে আসতে দেরি হয়ে গেছে। দরজা ঠেলে রুমে ঢুকে দেখলো পুরো রুম ফাঁকা। মেহরাব কোথায় গেল? ও তো রুমে থাকার কথা ছিল। এসে থেকে মানুষটাকে দুদণ্ড দেখেনি। এমনকি খাওয়ার সময়ও মেহরাব বেশ চুপচাপ ছিল, কোনো কথাই বলেনি। মুখটাও কেমন গম্ভীর ভাব ছিল। কিছু কি হয়েছে মেহরাবের? উৎসাহ এক সেট কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। ঘামে শরীর আঠালো হয়ে আছে, বিশ্রী গন্ধ আসছে। এই মুহূর্তে শাওয়ার না নিলেও নয়। শাওয়ার নিয়ে বের হয়ে ব্যালকনিতে গেল তোয়ালে মেলে দিতে। ব্যালকনিতে পা রাখতে নজরে পড়লো মেহরাবের দিকে। উদাস ভঙ্গিতে আকাশের দিকে তাকিয়ে আছে ছেলেটা। উৎসাহ তোয়ালে মেলে দিয়ে মেহরাবের পাশে দাঁড়িয়ে গেল। জিজ্ঞাসা করলো, ব্যালকনিতে কি করছেন? মেহরাবের পক্ষ থেকে কোনো জবাবই এলো না। যেখানে মানুষটা ওকে পেলে টুস করে জড়িয়ে ধরবে, পাগলামো করবে, সেই মানুষটাকে এতটা শান্ত থাকতে দেখে উৎসাহ অবাক হলো। কি হয়েছে আপনার, মন খারাপ? অফিসে কিছু হয়েছে কি? মেহরাব তবুও নিশ্চুপ, কোনো রা নেই ওর মুখে। উৎসাহ বিচলিত হলো। ওর সামনে মেহরাব তো এতটা চুপ থাকার মতো ছেলে না। মেহরাবের শার্টের হাতা টেনে ধরে বলল, আরে ভাই, কি হয়েছে বলবেন তো, না বললে বুঝবো কি করে? মেহরাবের গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, আমি তোমার ভাই না, তাই আমাকে ভাই বলে ডাকবে না। 100 বার ডাকবো। মুখটা এমন বাংলার পাঁচের মতন করে রেখেছেন কেন? দেখে মনে হচ্ছে আপনার বউ আপনাকে রেখে অন্য ছেলের হাত ধরে ভেগে গেছে। মেহরাব এক ঝটকায় উৎসার কোমর আঁকড়ে ধরলো, কাঠিন্য গলায় বলল, সেই সুযোগ নেই। যতদিন মেহরাব মির্জা বেঁচে আছে ততদিন কোনোভাবেই সম্ভব না। কথাটা বলেই মেহরাব অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। উৎসাহ হঠাৎ মেহরাবের আক্রমণে হতচকিত হয়ে গিয়েছে। নিজেকে সামলে মেহরাবের থুতনিতে হাত রেখে ওর দিকে ফিরল, বলল, কি হয়েছে বলবেন তো, আমি কি ভুল কিছু করেছি? মেহরাব থুতনি থেকে উৎসার হাত ছড়িয়ে বলল, এখন আমার কাছে এসেছো কেন? এতক্ষণ যেখানে ছিলে সেখানে যাও। তোমার যে একটা জামাই আছে সেটা তো ভুলেই বসেছো। একজন যে তোমার অপেক্ষায় থাকে সেটা কি ভুলে গেছো? জানো না অফিস থেকে এসে তোমার মুখখানা না দেখলে তার হয় না। উৎসাহ এতক্ষণে বুঝলো মেহরাবের গাল ফুলিয়ে রাখার কারণ। নিজের হয়ে সাফাই গাইতে বলল, দেখছেনই এত আপুর অবস্থা, তাই আপুকে ছেড়ে আসেনি। আম্মু একা কাজ করবে, তাই আম্মুকে হেল্প করছিলাম। আমার জন্য তোমার কাছে 5 মিনিটও নেই? 5 মিনিটের জন্য এলে কি হতো? তুমি আমায় ভালোই বাসো না বউ? শেষের কথাটা বলে গাল ফুলালো মেহরাব। উৎসাহ মেহরাবের গাল ফুলানোর ধরনে হেসে ফেলল। মানুষটা বাচ্চাদের মতো অভিমান করছে। উৎসাহ কানে ধরে বলল, সরি, আর কখনো হবে না। সরো, তোমার সরি আমার লাগবে না। এমন বাচ্চাদের মতন গাল ফুলাচ্ছেন কেন? যদিও গাল ফোলালে আপনাকে হেব্বি কিউট লাগে, ইচ্ছে করে গাল ধরে টেনে দেই। মেয়েরাব হুট করে
ঝুঁকলো উৎসার দিকে, কানের কাছে ফিসফিস করে বলল, গাল টেনে দিতে ইচ্ছে করে, আদর করতে ইচ্ছে করে না? বাচ্চাদের কিন্তু আদর করতে হয়। উৎসা মেহরাবের বুকে কিল বসিয়ে দিল, বলল। অসভ্য লোক। মেয়েরাব মৃদু কণ্ঠে আহ করে উঠল। উৎসার হাত বুকের সাথে চেপে ধরে বলল, একে তো দেখা না দিয়ে বুকে ব্যথা বানিয়েছো, এখন কি কিল দিয়ে হৃদস্পন্দনটাই বন্ধ করে ফেলতে চাইছো? আমার উপর তোমার একটুও দয়া হয় না, নিষ্ঠুর রমণী। উৎসা কিটকিটিয়ে হেসে বলল। মেয়েরাব মুগ্ধ চোখে চেয়ে আছে প্রেয়সীর পানে। কত আয়োজন করেছিল মেয়েটাকে একটু শিক্ষা দেবে বলে, কিন্তু শেষে কি হলো? নিজেই নিজের জালে ফেসে গেল। এই মেয়েটার মাঝে এমন কি আছে যা মেহেরাবকে তার সাথে রাগ করে থাকতে দেয় না? মেহেরাব চেয়েও মেয়েটার থেকে দূরত্ব যেতে পারে না, আর না ও সামান্য দূরত্ব ওর সহ্য হয়। উৎসাহ হাসি থামিয়ে বলল। এবার রাগ কমেছে মিস্টার? মেহরাব এক ঝটকায় উৎসাকে কোলে তুলে নিল। হুট করে এমন আক্রমণে নিজেকে সামলাতে গিয়ে উৎসাহ আঁকড়ে ধরল মেহরাবের গলা। ব্যালকনি থেকে রুমে প্রবেশ করতে করতে মেহরাব বলল, রাগ কমেছে কিনা জানি না, তবে আমায় এতক্ষণ অপেক্ষায় রাখার জন্য আপনার শাস্তি মঞ্জুর হয়েছে। উৎসাহ আভাস পেল তীব্র ধ্বংসের উন্মাদনার। শুকনো ঢোকিল উৎসাহ। মেহরাবের ঠোঁটের কোণে লেগে আছে ক্রূর হাসি। হাসিটা আরও খানিকটা প্রসারিত হোক করে মেহরাব শুধালো। আর ইউ রেডি ফর পানিশমেন্ট, মিসেস মেহরাব? উৎসাহ কিছু বলল না। বললেও যে লাভ হবে এটাও জানে। মেহরাব যে চাইছে সেটাই হবে। উৎসাহকে আলতো করে বিছানায় শুয়ে দিয়ে লাইট নিভিয়ে দিল। মুহূর্তেই পুরো রুম ছড়িয়ে গেল উষ্ণতায়। মেহরাব ওর ভালোবাসা ছড়িয়ে দিচ্ছে উৎসার মাঝে। দুজনে পাড়ি জমালো ভালোবাসার এক অনন্য শহরে, যেখানে কেবল উৎসাহ আর মেহরাবের অস্তিত্ব। প্রায় 2 মাস পর বাবার বাড়ি এসেছে উৎসাহ। পড়াশোনা, পরীক্ষা, রিনির অসুস্থতা সব মিলিয়ে এ বাড়ি আসাই হয়নি। সকালবেলা মেহরাব এসে দিয়ে গেছে, বলে গেছে যাওয়ার সময় নিয়ে যাবে। বাড়ি এসে নিজের প্রাণপ্রিয় বেষ্টুকে ডেকে নিয়েছে উৎসাহ। পরীক্ষার পর দুজনের তেমন দেখা হয়নি বললেই চলে। 2-1বার ফোনে কথা হয়েছে। দুই বান্ধবী মিলে বেশ ভালোই সময় কাটাচ্ছিল। এতগুলো দিন পর দুজন একত্রিত হয়ে গল্প মেজেছে দুজন। আশেপাশে সকল খেয়াল ভুলে বসেছে। সন্ধ্যায় বাড়ি ফিরেছে তিয়াস। অফিস শেষ করে ক্লান্তি নিয়ে বাড়ি এসে বোনের রুমে পেরিয়ে নিজের রুমের দিকে যেতে নিলে থমকে যায় প্রিয়তমার খিলখিল করে হাসির শব্দে। তিয়াসের ভ্রু কুঁচকে এলো। মেয়েটা এখানে আসবে কি করে? নাকি ওর মনের ভুল? মেয়েটা ইদানিং বেশ ভালোই জ্বালাচ্ছে। রাতে ঠিকমতো ঘুমাতেও পারছে না তিয়াস। মনে মনে ফোন দিয়ে এঁটে ফেলেছে, খুব শীঘ্রই প্রেয়সীকে খাঁচায় বন্দি করবে, তারপর ওকে জ্বালানোর মজা দেখাবে। পুনরায় একই শব্দ কানে আসলো। পর্দা সরিয়ে তাকালো। এক মুহূর্তের জন্য থমকে গেল। ওর প্রেমিক হৃদয় সকল ক্রান্তি এক নিমেষেই উবে গেল। তিয়াস মুগ্ধ চোখে তাকিয়ে রইল প্রিয়তমার খিলখিল করে হাস্যরত মুখশ্রীতে। মেয়েটাকে কি জানি তার হাসি ঝঙ্কার উত্তাল সমুদ্রের ন্যায় উথাল পাথাল ঢেউয়ের তৈরি করে তিয়াসের বুকে। হুম, জানে না। জানলে নিশ্চয়ই এভাবে হাসতো না। উৎসার নজর পড়ল ভাইয়ের ওপর। জিজ্ঞাসা করলো, কেমন আছো ভাইয়া? বোনের কণ্ঠ শুনে হুঁশ ফিরল তিয়াসের। হেসে বলল, এই তো ভালো। তুই তুই আসবি আগে বলবি না কেন? উৎসাহ মুখ বাঁকিয়ে বলল, এমন একটা ভাব করছো যেন আমি আসবো জানলে কত কিছু করে উল্টে ফেলতে। পেতনি ভালো করেই কথা বলতে পারে। পেতনি ভালো করে কথা বলতে পারিস না যেহেতু, তাহলে কথা বলছিস কেন? চুপ থাকতে পারিস না? উৎসার মেজাজ খারাপ হলো। বলল, আমার যেভাবে ইচ্ছে সেভাবে কথা বলবো, তোমার কি? আমার রুমের দরজার কাছে এসেছো কেন? নিজের ঘরে যাও। তিয়াস মুখ ঝামটা দিয়ে বলল, আমার ইচ্ছা নেই তোর রুমে বসে থাকার। আমি নিজের রুমে যাচ্ছিলাম, মাঝে পেতনির শব্দ পেয়ে দেখতে এলাম। আমাদের বাড়ির পেতনি এলো কী করে? উৎসাহ চেঁচিয়ে উঠে বলল। ভাইয়া! তিয়াস ততক্ষণে হাওয়া। উৎসার আগে ফোঁস করতে করতে বিছানায় যেয়ে বসলো। এর মাঝেই ডাক পড়লো নিচ থেকে। তনয়া বেগম ডাকছে উৎসাকে। তানজিলাকে বসতে বলে উৎসা নিচে নেমে এলো। তনয়া বেগম রাতের জন্য রান্না করছেন। মেয়েরাবের কী পছন্দ সেটা জানতে চাইছেন। মেয়ের জামাইকে তার পছন্দ মতো রেঁধে বেড়ে খাওয়াবে। ছেলেটা কতদিন তাদের বাড়িতে আসে না। উৎসা কোমরে হাত গুজে বলল, মেয়ের জামাইয়ের জন্য এত আয়োজন, আমি যে এতদিন পর বাড়ি আসছি সেই খেয়াল আছে তোমার? নিজের মেয়ে চেয়ে পরের ছেলে বেশি হলো তোমার কাছে? যাও, আমি আর আসবই না তোমাদের বাড়িতে। নাটক না করে যেটা জিজ্ঞেস করছে সেটা বল। ছেলেটাকে রান্না করে খাওয়াবো না তো তোকে খাওয়াবো? এমন ভাবে করছিস যেন তুই খাবি না।
উৎসার আগে গজগজ করতে করতে মেয়েরাবের পছন্দের খাবারের নাম বলে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। মনে মনে বিড়বিড় করে বলল, উৎসা রে, তোর আর এই বাড়িতে কদর নেই। এখন এই বাড়িতে এই বজ্জাতেরই আদর করা হবে। তুই এই বাড়ির পর হয়ে গেছিস। রাগে নাকের পাটা ফুলে ফেপে উঠেছে। রাগে ফোঁসফোঁস করতে করতে বলল, আর আসবই না এ বাড়ি। তখন দেখবো মেয়ে জামাই নিয়ে আদিক্ষেতা করো কি করে। রেগে মেগে রুমের পর্দা সরাতে উৎসাহ থমকে গেল। অপ্রত্যাশিত কিছু দেখে ফেলেছে যেন। চোখ বড় বড় করে তাকিয়ে রইল সামনের দিকে। পরিবেশ শান্ত, থমকে আছে সবকিছু। উৎসার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তানজিলা। ওর থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে তিয়াস। একটু আগে তনয়া বেগমের সাথে রাগে গজগজ করতে করতে রুমে আসতেই উৎসর চক্ষু চড়ক গাছে। তানজিলা কাভার্ডের সাথে চিপকে দাঁড়িয়ে আছে। কাভার্ডের দুই পাশে দুই হাত রেখে তিয়াস তানজিলাকে আটকে রেখেছে। তানজিলার চোখে মুখে ভীতু কণ্ঠে বলল, কি করছেন তিয়াস ভাই? উৎসা এখনই এসে পড়বে। তিয়াস তানজিলার ঠোঁটের ওপর আঙুল রেখে ওকে চুপ করিয়ে দিয়ে বলল, হুস, চুপ থাকো। বোনও এখন আসবে না, আম্মু কেটে গেছে। তাও যদি চলে আসে? তুমি দয়া করে একটু চুপ করো। চুপ করে আমাকে একটু দেখতে দাও তো তোমায়। কতদিন দেখি না তোমায়। এভাবে খিলখিল করে হেসে যে আমার বুকে আগুন জ্বালিয়ে দিলে, এখন সেই আগুনে পানিও তোমায়ই ঢালতে হবে। এখন 2 মিনিট চুপ করে দাঁড়াও তো, দু চোখ ভরে দেখি তোমায়। তিয়াসের জোড়াজুড়ির কাছে তানজিলার মতামত টিকলো না। তিয়াস নাছোড়বান্দা। হঠাৎ তানজিলার চোখ পড়ল দরজার দিকে। সাথে সাথে চক্ষু ছানা বড়া হয়ে গেল। অস্ফুট স্বরে বলল, উৎসা। তিয়াস দুষ্টুমি ছলে বলল, তুমি কি ভেবেছো উৎসের নামে? তুমি কি ভেবেছো উৎসের নাম করে ছাড় পেয়ে যাবে? তাহলে আপনার ভুল ধারণা ম্যাডাম। এত সহজে ছাড়ছি না আমি আপনাকে। অনেক দিন পর ভাগে পেয়েছি আপনাকে। উৎসাহ ডেকে উঠল। ভাইয়া। তিয়াস চমকে উঠে ফটাফট তাকালো। ভূত দেখার মতো চমকে উঠেছে। এক লাফেই ছিটকে তানজিলার থেকে দূরে সরে গেল। উৎসাহ দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ালো। তিয়াস তানজিলাকে বলল, আমি যা দেখছি তুমিও কি তাই দেখতে পাচ্ছ? তানজিলা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল। আগে উৎসার সামনে দুজন অপরাধী ন্যায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। উৎসাহ একবার দুজনের দিকে তাকালো, ক্ষুব্ধ কণ্ঠে বলল। তোমরা দুজন একসাথে কি করছিলে? তানজিলা কাঁপা কাঁপা কণ্ঠে বলল। কিছু না, তিয়াস ভাই তোকে খুঁজতে এসেছিল। উৎসাহ বুক হাতে বেঁধে দাঁড়ালো। তানজিলাকে ভেঙিয়ে বলল, আমাকে খুঁজতে এসেছে? তোকে দেখার জন্য ছটফট করছিল তাই না? মিথ্যা কথা বলা জায়গা পাস না? কানের নিচে একটা দিব, দেখবি 1 সপ্তাহ কানে শুনতে পাবি না। তানজিলা কোনো জবাব দিল না। উৎসাহ পুনরায় জিজ্ঞেস করলো, কতদিনের সম্পর্ক তোদের? কতদিন ধরে চলছে তোদের এই প্রেমলীলা? তানজিলা মিনমিনে কণ্ঠে বলল। দোস্ত, তুই যেমনটা ভাবছিস তেমনটা না। উৎসাহ ওর দিকে এক প্রকার তেড়ে গেল, বলল, তাহলে কেমনটা? নাটক করছিস আমার সাথে? আমি কিছু বুঝি না ভাবছিস? ভালোই ভালোই যেটা জিজ্ঞাসা করছিস সেটা বল, না হলে থাপ্পড় মেরে তোর 32টা দাঁত ফেলে দিব, বলে দিলাম। বেয়াদব। তানজিলা কিছু বলার আগে তিয়াস জবাব দিল। 4 বছর। তিয়াসের জবাব শুনে উৎসাহ ধপ করে বিছানায় বসে পড়ল। ওর বেস্ট ফ্রেন্ড আর ভাই ওর দৃষ্টির অগোচরে এতদিন প্রেম করে গেল, আর ও কিনা কিছুই জানতে পারলো না। দুজন ওর সাথে এমনটা করতে পারলো। ওকে জানালে কি ও বাধা দিত? উৎসাহ হতাশ কণ্ঠে বলল, তোমরা দুজন এতদিন ধরে সম্পর্কে আছো আর আমায় বললেও না? কি সুন্দর দুজন আমার সামনে ঢং করে গেলে, আমাকে একবার জানানোর প্রয়োজনও বোধ করলে না। আমি তোমাদের কাছে পর হয়ে গেছি তাই না? তাই এই জন্যই আমায় কিছু জানাওনি। আমি কে যে তোমরা জানাবে? তিয়াস বলল। আমি জানতে চেয়েছিলাম ও। উৎসাহ তিয়াসকে চুপ করিয়ে দিয়ে বলল, তুমি চুপ করো, একটাও কথা বলবে না তুমি আমার সাথে। তানজিলার সামনে গিয়ে বলল, ভাইয়া না হয় বড় ভাই দেখে ছোট বোনের কাছে কিছু বলতে পারেনি। তুই কি করেছিস? এই তোর আমার বন্ধুত্ব? এই তুই আমাকে ভালোবাসিস? আমি তোর থেকে কিছু কখনো লুকিয়েছি?
কিছুই লুকোইনি, তাই না? তাহলে তুই এত বড় একটা কথা আমার থেকে কিভাবে লুকিয়ে গেলি? নাকি আমায় তুই কখনো বেস্ট ফ্রেন্ড ভাবিসনি? আর একটুর জন্য ফ্রেন্ড ভাবলে আমায় একটা বার বলার প্রয়োজন বোধ করতি? তানজিলার সাহস কোনো জবাব দিতে পারল না। উৎসার মেজাজ খারাপ হলো। আশেপাশে কিছু খুঁজতে নিল, খুঁজে পেয়ে যেতেই ডায়াল করলো মেহেরাবের নাম্বারে। ওপাশ থেকে রিসিভ হতেই গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলো, আপনি কোথায়? কোথায় আবার? অফিসে। হঠাৎ এই সময় কল দিলে যে? বরের প্রতি ভালোবাসা দেখাচ্ছ? কারণ কি বউ? কিছুই না, আপনি এখন আসতে পারবেন? মেহেরাব সন্দেহান কণ্ঠে শুধালো, কিছু কি হয়েছে উৎসা? তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। আপনি বলুন, আপনি আসবেন নাকি আমি একা একাই ও বাড়ি চলে যাব? কি হয়েছে ঘটনা খুলে বলো তো। এমনি এমনি এই অসময়ে যাওয়ার বায়না তো তুমি করবে না। হয়েছে কি সেটা আমায় খুলে বলো। তুমি না কত আশা নিয়ে বাবার বাড়ি গেলে, এখন হুট করে কি হলো? এত ক্ষেপে আছো কেন? উৎসা মেজাজ দেখিয়ে বলল, বললাম তো কিছু হয়নি। আপনি আসতে পারলে আসেন, না হয় আমি একা একাই চলে যাব। আর এক মুহূর্তের জন্য আমি এখানে থাকবো না। আরে বাবা, ক্ষেপছো কেন? আসছি আমি। উৎসা ফোন কেটে ব্যাগ গোছাতে শুরু করলো। যদিও তেমন কিছু আনেনি, টুকটাক নিত্য প্রয়োজনীয় যা এনেছে তা হ্যান্ডব্যাগেই রাখছিল। তিয়াস মুখ খুললো এতক্ষণে। রাগ করছিস কেন বনু? আর এই সময় কোথায় পাবি? যাওয়ার দরকার নাই, আজকে থেকে যা। উৎসা তেতে উঠে বলল, জাহান্নামে যাব, যাবে? রাগ করবো না তো কি করব? তোমাদের আদর করব? আমি তোমাদের একটা মাত্র বোন, আর তুমি আমার কাছে সম্পর্কের কথা লুকিয়ে গেলে? আমাকে জানালে কি আমি তোমাকে বাধা দিতাম নাকি অমত করতাম? তোমরা আমায় বিশ্বাস ভরসা কোনোটাই করো না। এখানে থেকে আমি কি করব? এখানে আমার কেউ নেই, সবাই পর হয়ে গেছে। এই জন্যই বলে মেয়েরা বিয়ে দিলে পর হয়ে যায়। এখানে সেটা টের পাচ্ছি। আমার কেউ নেই এই বাড়িতে, আমি আর আসবো না এখানে। উৎসা কণ্ঠ কাঁপছে, কান্না কান্না ভাব। মেয়েটা বড্ড কষ্ট পেয়েছে। নিজের সবচেয়ে কাছে দুজন মানুষ ওকে বিশ্বাস করেনি, ওকে জানায়নি, সেই কষ্ট ওকে পীড়া দিচ্ছে। তানজিলা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ওর বলার মতো কিছুই নেই। সত্যি তো মেয়েটা ওকে সব কিছু শেয়ার করে, ওর কাছ থেকে কিছুই লুকায়নি। সেখানে ও ওকে কিছুই জানায়নি। ও ছাড়া অভিমান কষ্ট পাওয়াটা স্বাভাবিক, কিন্তু ও বা কী করবে? তিয়াসকে প্রথম থেকে ওর ভালো লাগতো, কিন্তু কখনো বলেনি। একদিন যখন হুট করে কোনো আয়োজন ছাড়াই তিয়াস ওকে পছন্দ করে জানালো, সেদিন তানজিলা একবারও ভাবেনি, রাজি হয়ে গেল। তারপর দুজনের মাঝে অল্প অল্প কথা হতো। তিয়াস অবশ্য উৎসাকে জানাতে চেয়েছিল, কিন্তু তানজিলাই চাইনি, ভেবেছিল উৎসাহ ওকে ভুল বুঝবে, আস্তে ধীরে জানাবে। সেভাবে সময় না হয়ে ওঠায় আর জানায়নি। এভাবেই কেটে গেছে দিনগুলো। তানজিলা ভুলেও ভাবেনি এইভাবে উৎসাহের কাছে ধরা পড়ে যাবে। মিনিট দশেকের মাঝে মেহেরাব এলো, এসে উৎসাদের বাড়ির সামনে গাড়ি পার্ক করে সোজা ওপরে উৎসার রুমে চলে এলো। বউ তার এমনি ক্ষেপে আছে, আগে মেয়েটাকে শান্ত করতে হবে। মেহেরাব উৎসার রুমে ঢুকে দেখলো তিনজন রুমের তিন জায়গায় অবস্থান করছে। উৎসাহ বিছানায় বসে আছে, তিয়াস কাওয়ার্ডের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, আর তানজিলা মুখটা কাচুমাচু করে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। মেহেরাব তিনজনের এভাবে তিন জায়গায় বসে থাকার কারণ খুঁজে পেল না। উৎসার কাছে যেয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে বলো এখন? হুট করে বাড়ি যেতে চাইছো কেন? উৎসা কোনো জবাব দিল না। মেয়েরা বাকি দুজনের দিকে তাকালো। তিয়াস ওকে কিছু ইশারা করেছে। মেয়েরা বুঝলো বন্ধুর ইশারা। উৎসাহ উঠে দাঁড়ালো, ব্যাগ হাতে নিয়ে বলল, চলুন। চলুন মানে? আমি তো আরো ভাবছি আজকের দিনটা এখানে থেকে যাব। চলো আজকের দিন তুমি আমি এখানেই থেকে যাই। উৎসাহ একবার মেহরাবের দিকে তাকালো। মেহরাব উৎসাহ চাহনি দেখে কিছুটা ভয় পেল। আপনি থাকুন, আমি যাচ্ছি। উৎসাহ গটগট পায়ে রুম থেকে বেরিয়ে গেল। উৎসাহ চলে যেতেই তিয়া হুড়মুড়িয়ে এলো মেহরাবের কাছে। দোস্ত আমি বাচ্চা। মেহরাব ওর দিকে চোখ ছোট ছোট করে বলল, কাহিনী কি ঘটিয়েছিস সেটা বল। তোর বোন যা রেগে আছে একা চলে যেতেও পারে, তাই তাড়াতাড়ি বল। তিয়ার ঝটপট কাহিনী খুলে বলল। ওর কথা শুনে মেহরাব ঠেস দিয়ে বলল, একদম মহৎ কাজ করেছেন শালা ছুকু সমন্ধি সাহেব। জানিস মেয়েটা অভিমানী, আগে বলিসনি কেন?
এখন রাগ সামলা। আমার একদিক দিয়ে ভালোই হয়েছে, কয়েকদিন বউ বাপের বাড়ি আসতে চাইবে না, আমি বিন্দাস থাকবো। তিয়াস করুণ চোখে চেয়ে বলল, ভাই এরকম করিস না, তুই তো ওর ওর রাগ ভালো করেই জানিস। এরপরও আমার সাথে কথা বলবে কিনা কে জানে। তোরা যেটা করেছিস সেটা একদম ভালো করিসনি। তানজিরা, তুমি অন্তত ওকে জানাতে পারতে। তানজিলা মিনমিন করে বলল, ভেবেছিলাম ওকে জানাবো, কিন্তু সময় সুযোগ সেভাবে হচ্ছিল না, তাই জানাতে পারিনি। আপনি কিছু একটা করুন ভাইয়া। মেয়েরাব রুম থেকে বের হতে হতে বলল। আমি দেখছি কি করা যায়। মেয়েরাব বের হয়ে এলো। নিচে এসে তনয়া বেগমকে দেখলো, আশেপাশে উৎসাহ নেই। তনয়া বেগমকেই জিজ্ঞাসা করলো, আম্মু, আপনার পাগলি মেয়েটাকে দেখেছেন? মেয়েটা কই গেল? এই তো মাত্র বেরিয়ে গেল। এত করে থাকতে বললাম, বলল আমরা নাকি ওর পর হয়ে গেছি, ওকে কিছুই জানাই না, তাই আর আমাদের বাড়ি আসবে না। একটু রেগে আছে তো, তাই উল্টাপাল্টা বলে ফেলেছে। আপনি চিন্তা করবেন না, আমি ওকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসবনি। এখন আসি। কিছু তো খেলোও না, মাত্রই তো আসলে বাবা। মেয়েরাব হেসে বলল। সমস্যা নেই, অন্য আরেকদিন আসবো। মেহরাব বেরিয়ে এলো, গাড়ির কাছে এসে দেখলো ম্যাডাম গাড়িতে বসে আছে। মেহরাব আর কথা বাড়ালো না, এখন উৎসাহকে সময় দেওয়া প্রয়োজন। এখন জোর করে কিছু বোঝাতে গেলে হিতে বিপরীত হবে। পরে দেখা যাবে রেগে মেগে ওর সাথেও কথা বলবে না। মেহরাব কিছু না বলেই গাড়ি স্টার্ট দিল। গাড়ি যখন একটা পার্কের পাশে এসে থামলো, তখন উৎসাহ অবাক হলো। মেহরাব নেমে উৎসার হাত ধরে এগিয়ে গেল। উৎসাহ জিজ্ঞাসা করলো। আমরা হঠাৎ পার্কে এলাম কেন? মেহরাব ওর হাতে নিজের হাতের মাঝে নিয়ে এগিয়ে যেতে বলল। বউ আমার মন খারাপ করে থাকবে আর আমি সেটা বসে বসে দেখবো? কখনোই না। পার্কে ঘুরোঘুরি করলে দেখবে মন ভালো হয়ে যাবে। উৎসাহ আর কথা বাড়ালো না। ওর রাগ যতটা না হয়েছে তার চেয়ে বেশি কষ্ট পেয়েছে ও। তাই কথা না বাড়িয়ে দুজন সময়টা উপভোগ করতে লাগলো। সময়ের ব্যবধানে উৎসাহের মন খারাপ কিছুটা কমলো। কিছুক্ষণ ঘোরাঘুরি করে দুজন চলে এলো। রাতের আকাশে এক ফালি চাঁদ উঠেছে। উৎসাহ মেহরাবের ব্যালকনিতে বসে চাঁদ দেখছে। মেহরাব এখনো রুমে আসেনি। মিজান সাহেব ওকে ডেকেছে। হঠাৎ কোমরে পুরুষালী হাতের ছোঁয়া অনুভব করলো। তবে উৎসাহ একটু বিচলিত হলো না, চুপচাপ শান্ত রইলো, কোনো প্রকার রিয়াক্ট করলো না। মেয়েরাব অবাক হলো, মেয়েটা এত চুপচাপ থাকার মেয়ে না। মেয়েরাব ক্ষীণ কণ্ঠে জবাব দিল। এখনো মন খারাপ ম্যাডাম? উৎসাহ দীর্ঘশ্বাস ফেললো। এই দীর্ঘশ্বাসের সাথে যেন সকল অভিমান অভিযোগ উগড়ে ফেললো। অভিমান মিশ্রিত কণ্ঠে বলা শুরু করলো। আমার সবচেয়ে কাছে দুজন মানুষ আমার কাছে কথা লুকিয়ে গেছে, আমায় কিছু জানায়নি। আমার বড্ড কষ্ট হচ্ছে। ওরা কেন আমায় কিছু জানালো না? আমি কি ওদের বাধা দিতাম? না তো। আমি জানেন, ওরা যদি আগে আমায় জানাতো আমি কতটা খুশি হতাম, কিন্তু ওরা আমায় জানালো না। একবারও জানানোর প্রয়োজন বোধ করলো না। আমায় পর করে দিল। আমার যতটা না ওদের উপর রাগ হচ্ছে, তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে। মেয়েরাব উৎসার মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরলো, সান্ত্বনা দিয়ে বলল। আরে ওরা বুঝতে পারেনি তুমি এতটা কষ্ট পাবে। তুমি তো জানো তিয়াস তোমাকে কতটা ভালোবাসে। এখন এসব নিয়ে মন খারাপ করে না থেকে আচ্ছা, এখন এসব নিয়ে মন খারাপ করো না বউ। ওরা তোমায় কষ্ট দিয়েছে, তুমিও ওদের সাথে কিছুদিন কথা বলবে না, তাহলেই তো হলো। সমান সমান হয়ে যাবে। ওরাও বুঝুক আমার বউকে কষ্ট দিয়ে ওরা ভালো করেনি। উৎসাহ একবার মেহরাবের দিকে তাকালো। মেহরাব ভয়ে আছে মেয়েটা না আবার ওর ওপর রেগে যায়। তবে মেহরাবের ধারণা ভুল প্রমাণিত হলো। উৎসাহ লাফিয়ে মেহরাবের গলা জড়িয়ে ধরলো। উচ্ছ্বাসিত কণ্ঠে বলল। এই না হলো আমার বর? আপনি একদম আমার মনের কথা বলেছেন। এখন আমিও ওদের সাথে কথা বলো না, ওরা বুঝুক। আমি কি সুন্দর একটা বুদ্ধি দিলেন। এই জন্যই আমি আপনাকে এতটা ভালোবাসি। লাভ ইউ। উৎসাহ কি বলল সেটাও খেয়াল নেই, খুশির দাপটে বলে ফেলেছে। তবে কথাটা মেহরাব লক্ষ্য করলো। উৎসার কোমরে থাকা হাতের বাঁধন গাঢ় করে ঝুঁকলো ওর দিকে, ফিসফিস করে পড়ল। মাত্র কি বললে? উৎসাহ থতমত খেয়ে গেল। তোতলানো স্বরে জিজ্ঞাসা করলো। কি বলেছি? তুমি আমায় ভালোবাসো? উৎসাহ সহসা কোনো জবাবও দিতে পারলো না, চুপ মেরে গেল। মেয়েরা উৎসার চোখে চোখ রেখে জিজ্ঞাসা করলো। আর ইউ শিওর মিসেস মেহরা? উৎসাহ তোতলানো স্বরেই বলল। মুখ ফসকে বেরিয়ে গেছে। যাও, এবারের মতো ছেড়ে দিলাম।
মেহেরাব উৎসার দিকে তাকিয়ে হেসে বলল, যত যাই হোক কখনো মন খারাপ করে থাকবে না। তোমাকে মন খারাপে মানায় না মেয়ে। তোমাকে হাসি মুখেই মানায়। তোমাকে মানায় ঝগড়ায়, তেজি কণ্ঠে মানায়। তুমি কি জানো তোমার মন খারাপ কাউকে বড্ড বাজেভাবে আঘাত করে? তোমার মুখ ভার হলে তার পুরো দুনিয়া আঁধার হয়ে আসে। তার বুকে অসহ্য যন্ত্রণা হয়। মনে হয় কেউ তার বুকে পাথর চাপিয়ে দিয়েছে। তাই তার ভালোবাসার জন্য হলেও তোমার মুখে হাসি থাকাটা দরকার। উৎসাহ মন দিয়ে শুনল মেহেরাবের কথাগুলো। মানুষটা যে নিজের কথা বলছে এটা বুঝতে উৎসার একটু সময় লাগলো না। মেহেরাব পুনরায় বলল, তাহলে আর কখনো মুখ ভার করে থাকবে না? উৎসাহ মাথা নেড়ে সায় জানালো। মেহেরাব আলতো করে এগিয়ে গিয়ে ওষ্ঠ ছুঁয়ে দিল উৎসার। মিনিটের ব্যবধানে উৎসার সকল অভিমান সরে গিয়ে মুখে ভর করলো লাজুকতা। মেহেরাব মুগ্ধ চোখে তাকালো প্রেয়সীর লাজুক বদনে। মেয়েটার খুশিতেই তো ওর খুশি। সময় কারোর জন্য অপেক্ষা করে না, বয়ে চলে যায় নিজ গতিতে। সময়ের স্রোতে কেটে গেছে সপ্তাহখানেক সময়। এই সপ্তাহখানেকের মাঝে উৎসার সাথে তিয়াস কিংবা তানজিলা কারোরই কথা হয়নি। ওরা অবশ্য বেশ কয়েকবার কল দিয়েছে, কিন্তু উৎসাহ ইচ্ছে করে কল রিসিভ করেনি। ওরাও বুঝুক কাছের মানুষ থেকে ইগনোর পাওয়া কতটা কষ্টের। এই মুহূর্তে দিনে উৎসাহ আর মেহেরাবের সম্পর্ক বেশ উন্নতি হয়েছে। উৎসাহ এখন একটু এদিক সেদিক হলেই মেহেরাবকে চোখে হারাচ্ছে। এর নির্দিষ্ট কারণও জানা নেই, তবে কেবল জানে মানুষটা ওর আশেপাশে না থাকলে কেমন ফাঁকা ফাঁকা লাগে, হাসফাস অনুভূত হয়। সব আছে তাও কি যেন নেই ভাব। দিনের বেশিরভাগ সময় উৎসাহ রিনির সাথে থেকেই কেটে যায়। মেয়েটা আগের চেয়ে বেশি অসুস্থ হয়ে গিয়েছে, খেতে পারে না ঠিকমতো, ঘুমও হয় না। আগের চেয়ে অনেক পরিবর্তন হয়েছে, তাই উৎসাহ যতটা পারে ওকে সময় দেয়। উৎসাহ সান্নিধ্যে রিনিও কিছুটা ভালো লাগা কাজ করে। উৎসাহ বসে আছে নিজের রুমের ব্যালকনিতে। মেহেরাব বাড়ি নেই, সকাল সকাল অফিসে গিয়েছে, ফিরবে রাতে। রিনি অসুস্থ থাকায় ঘুমাচ্ছে, তাই উৎসাহ একা একাই ব্যালকনিতে বসে আছে। মাথায় ঘুরছে জীবনের সমীকরণ। হুট করে জীবনটা কিভাবে পাল্টে গেল। অযাচিত অপ্রিয় মানুষটা উৎসার জীবনের প্রথম প্রবেশ করলো, আর এখন সময়ের ব্যবধানে মানুষটার রাজত্ব চলছে উৎসার জীবন জুড়ে। তাকে ছাড়া ইদানিং উৎসার চলেই না। আর একটা সময় কিনা এই মানুষটাকে উৎসাহ দু চোখে সহ্য করতে পারতো না। দেখা হলে দুজন সাপ আর বেজির মতো চোখে চোখে ঝগড়া করতো। সেসব মন করে উৎসাহ একা একাই হেসে উঠল। উৎসাহ যখন অতীত বিচরণ করতে ব্যস্ত, এমন সময় পাশে থাকা ফোন বেজে উঠল। উৎসাহ ভাবনায় ব্যাঘাত ঘটায় চোখ মুখ কুঁচকে ফেললো। কি সুন্দর অতীত বিচরণ করছিল। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো তানজিলা কল করেছে। বিগত দিনে মেয়েটা অনেকবার কল করেছে, তবে উৎসাহ ধরেনি, ইচ্ছে করেই ধরেনি। ধরবে না ধরবে না করেও রিসিভ করে বসলো। রিসিভ করে চুপই রইলো, কোনো কথা বললো না। উৎসাহ সারা শব্দ না পেয়ে ওপাশ থেকে তানজিলাই বলে উঠল, কিরে কেমন আছিস?